ট্রাম্পের মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই দেয়া নিয়ে নানা মহলে উদ্বেগ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও স্বেচ্ছাচারিতার সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। প্রায় 2 বছর পর পুতিন শলজ ফোন আলাপ, ঘণ্টাব্যাপী সংলাপে যুদ্ধ বন্ধের আহ্বান জার্মান চ্যান্সেলরের। সীমান্তে ন্যাটোর তৎপরতা বন্ধে জোর দিলেন রুশ প্রেসিডেন্ট। এবং ওমরা পালনে সৌদির বিমান টিকিট পেতে গুনতে হচ্ছে বাড়তি 20,000 টাকা। এজেন্সির যোগসাজশে কালোবাজারিদের দৌরাত্ম্য, বিপাকে বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করলেও স্বেচ্ছাচারিতা করার সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পের। তুমুল সমালোচনা সত্ত্বেও নিজের পছন্দ মতো মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই করে দেয় বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ইতিহাস বলছে মার্কিন নির্বাচনী ব্যবস্থায় তার স্বেচ্ছাচারিতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার দ্বিতীয় দফায় ক্ষমতা লাভের পর ট্রাম্প প্রথমবারের চেয়ে চতুরভাবে মার্কিন রাজনীতির উপর নিয়ন্ত্রণ আনবেন, এমনটাই ধারণা অনেকের। নির্বাচনের রাতে বিজয়ী ট্রাম্প বলেন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন। মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ জয়লাভ এবং 2 কক্ষেরই সম্পূর্ণ ক্ষমতা লাভের পর এই প্রতিশ্রুতি পূরণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে ট্রাম্পের উপর আস্থা রেখে যারা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই করে দেয় উদ্বেগ ছড়াচ্ছে তাদের মধ্যে। ক্ষমতা হাতে পেয়ে এই রিপাবলিকান নেতা এর অপব্যবহার করতে পারেন এমন শঙ্কা তাদের। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন শাসন ব্যবস্থায় ট্রাম্পের স্বেচ্ছাচারিতার পথে বিপত্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেহেতু ক্ষমতা লাভের 2 বছর পর মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের আসন হারানোর শঙ্কা থাকে। তাই প্রথম 2 বছর গভর্নিং ট্রাইফেক্টা বা কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে থাকলেও প্রেসিডেন্টের সিদ্ধান্তকে বেদবাক্য বলে মেনে নেয়ার সুযোগ নেই। ট্রাম্পের প্রথম দফার সরকারের ইতিহাস ঘাটলেও তার নজির পাওয়া যায়। ওবামা কেয়ার বাতিল, অবকাঠামো বিল পাশের মতো ইস্যুগুলোতে তার দলের লোকেরাই সংসদে ভেটো দিয়ে বাতিল করে দেয়, যেখানে বিরোধী দলীয় নেতা জো বাইডেনের প্রস্তাবিত বেশ কিছু বিল পাশ হতে দেখা যায়। এছাড়াও মার্কিন কংগ্রেসে বিল পাশ করানোর জন্য 3/5 অর্থাৎ 60টি ভোটের প্রয়োজন হয়। অন্যথায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতাসীন দলকে সিনেটে বিল পাশ করতে যাবতীয় নিয়ম মেনে এগোতে হয়। এতে আইন প্রণয়নে দেরি করার সুযোগ পায় বিরোধী দল। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের প্রথম দফার বিপত্তিগুলো এ দফায় তার পথে বাধা সৃষ্টির সম্ভাবনা কম। এর মতে ট্রাম্পের প্রথম সরকার ব্যবস্থায় তার সবচেয়ে বড় অর্জন ছিল সুপ্রিম কোর্টে 3 জন কনজারভেটিভের অবস্থান নিশ্চিত করা। এতে অন্তত কয়েক দশকের জন্য আইন বিভাগের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া সিনেটের রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, যা এবারের শাসনামলে তার বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নে সাহায্য করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের অর্থনীতিতে বাড়ছে অশনি সংকেত। ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্পোরেট কর হার কমানো আর আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেয় আইরিশ রফতানিতে ধস নামতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। এমন খবরে দুশ্চিন্তায় আছেন আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রায় 1000 খানেক মার্কিন প্রতিষ্ঠান রয়েছে। কর্মসংস্থান হয়েছে 3,80,000-এর বেশি কর্মীর। আইরিশ অর্থনীতিতে যাদের অবদান 41 বিলিয়ন ইউরোর বেশি। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 10 মাসে 76.3 বিলিয়ন ট্যাক্স পেয়েছে আয়ারল্যান্ড। এছাড়া যুক্তরাষ্ট্রে এবছর 45.6 বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানিও করেছে আয়ারল্যান্ড। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আয়ারল্যান্ডের অর্থনীতিতে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় জানান তার পরিকল্পনা কর্পোরেট করের হার 15% নামিয়ে আনা এবং আমদানির উপর 10 থেকে 20% শুল্ক আরোপ করা। একই সঙ্গে মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে বড়সড় ক্ষতির মুখে পড়বে আয়ারল্যান্ড। এতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। ট্রাম্প ইলেকশনের আগে যে কথাগুলো বলেছে সে কথাগুলো যদি
কার্যকারী হয় তাহলে আয়ারল্যান্ডের অর্থনীতির জন্য ভালো না। ফেসবুক, অ্যাপল, ইন্টেল, মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে আয়ারল্যান্ডে। বিশ্লেষকরা বলছেন রপ্তানি পণ্য সহ তথ্য প্রযুক্তি খাতেও নামতে পারে ধস। ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ আমদানি শুল্ক নীতি আয়ারল্যান্ডের আইটি খাত এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষত শুল্ক নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। তাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের আইটি খাতে বড় ধাক্কা দিতে পারে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্পোরেশন ট্যাক্সের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে বেগ পেতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। এটিকেই সবচেয়ে বড় ভয়ের কারণ বলছেন আইরিশ অর্থনীতিবিদরা। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক জোরালোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রায় অর্ধেক প্রেসিডেন্টের পূর্বপুরুষ আইরিশ থাকায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত মধুর। ট্রাম্প প্রশাসন সেই সম্পর্ক অটুট রাখবে, আয়ারল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী রেখে, এমনটাই প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন ধনকুবের ইলন মাস্কের গোপন বৈঠকের গুঞ্জন উঠেছে। ইরানি দুই কর্মকর্তার বরাতে এক প্রতিবেদন এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি জানায়, গেল সোমবার নিউ ইয়র্কে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানির সঙ্গে মাস্কের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা কমানোর একটি সম্ভাবনা হিসেবে দেখছেন ইরানের ওই দুই কর্মকর্তা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মুখ খোলেনি মাস্ক। এদিকে ব্যক্তিগত বৈঠকের বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট কোনো মন্তব্য করবেন না বলে জানান ট্রাম্পের মুখপাত্র। দীর্ঘ প্রায় 2 বছর পর আবারও ফোনালাপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ঘণ্টাব্যাপী সংলাপে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান শলজ। অন্যদিকে সীমান্তে ন্যাটো তৎপরতা বন্ধে জার্মান চ্যান্সেলরের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন। তবে দুই নেতার এই সংলাপকে পুতিনের দুর্ধতা বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। জার্মানি থেকে দুই বিশ্ব নেতার সংলাপের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রায় 2 বছর পর রাশিয়া ও জার্মানির শীতল সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ঘণ্টাব্যাপী ফোনালাপে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন দুই নেতা। এ সময় দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রুশ সেনাদের দেশে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান শলজ। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতা যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়টিও পুতিনকে সাফ জানিয়ে দেন জার্মান চ্যান্সেলর। ফোনালাপে পুতিন জার্মান চ্যান্সেলরকে বলেন, অধিকৃত অঞ্চলগুলোতে রুশ আধিপত্যকে ইউক্রেন মেনে নিলেই যুদ্ধ বন্ধ হবে। একই সঙ্গে রুশ সীমান্তে ন্যাটোর সব কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান তিনি। ফোনালাপে জার্মানিকে অবন্ধুসুলভ আচরণ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন পুতিন। অন্যদিকে শলজ ও পুতিনের ফোনালাপকে নতুন করে হাজারো সমস্যা সৃষ্টির অজুহাত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব সংলাপের কারণে পুতিনের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা দুর্বল হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দেয়া এক ভিডিও বার্তায় পুতিনকে ধূর্ত বলে কটাক্ষ করেন জেলেনস্কি। দীর্ঘ 2 বছর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের ফোনালাপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই দুই বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধান যদি কূটনৈতিক তৎপরতায় সত্যিকার অর্থেই বিশ্বাস রাখতেন, তাহলে রুশ ইউক্রেন যুদ্ধ যেমন এড়ানো যেত, তেমনি বেঁচে যেত লাখো মানুষের প্রাণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ভারতের সবুজ সংকেত না পাওয়ায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, জানালেন আয়োজকরা। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নেওয়া হাজারো বাংলাদেশি এখন চরম সংকটে আছেন। বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্মে ওমরা যাত্রীদের স্বপ্নভঙ্গ হওয়ার উপক্রম হয়েছে। কেবল ওমরা নয়, সৌদিগামী সাধারণ যাত্রীদের টিকিটেরও একই অবস্থা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালনে যান অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। এবার টিকিটের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।
বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কিছু এজেন্সি ও কালোবাজারিরা এই সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিমানের অফিসে ধর্ণা দিয়েও সমাধান পাননি বলে জানান ভুক্তভোগীরা। তবে বেশি টাকা দিলে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান অনেকে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের পরিবার পরিজনকে ওমরা পালনে সৌদি আরবে নেওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান কেউ কেউ। আমরা চাই আমাদের ফ্যামিলি ওমরা করানোর জন্য সৌদি আরব আনতে। টিকিটের যে কালোবাজারি এবং টিকিটের যে দাম বাড়ছে, এতে আমরা কোনো ফ্যামিলি সৌদি আরব আনতে পারতেছি না। বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকার সহকারে সকলের কাছে আমরা একল আবেদন জানাচ্ছি আমাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য। এদিকে বাংলাদেশ বিমান ছাড়াও বিদেশি এয়ারলাইন্সগুলোতেও যাত্রীর নাম বা পাসপোর্ট নম্বর ছাড়াই টিকিট ব্লক করে রাখা হচ্ছে। এতে টিকিটের ঘাটতি দেখা দিচ্ছে। এতেও সাধারণ যাত্রীদের টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি 17 থেকে 20,000 টাকা। সৌদি প্রবাসীদের দাবি, সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষের ওমরা পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের নয়াদিল্লি। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে চলবে অনলাইন ক্লাস। এদিকে শীতকালের সময় এগিয়ে আসলেও শহরে অনুভূত হচ্ছে প্রচণ্ড গরম। নির্মাণ কাজ ও ডিজেল চালিত গাড়ি চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ধোঁয়াশার চাদরে ঢেকে আছে ভারতের নয়াদিল্লি। দূষণের জেরে নাজেহাল রাজধানী। বায়ু দূষণের পরিমাণ এতটাই বেড়েছে যে ধূলিকণার কারণে কাছে থাকা জিনিস দেখতেও বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। পরপর 3 দিন এমন পরিস্থিতি থাকায় কড়া সিদ্ধান্ত নিল দেশটির সরকার। বায়ু দূষণ ভয়াবহ রূপ নেয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব স্কুল বন্ধের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে এর পরিবর্তে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলবে বলে জানায় কর্তৃপক্ষ। দিল্লির দূষণ ঘিরে উদ্বেগের সময় পার করছেন বাসিন্দারা। ভুগছেন নানা ধরনের স্বাস্থ্য জটিলতায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে নির্মাণ কাজ ও ডিজেল চালিত গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান চলাচলের ওপরও বিশেষ নিয়মনীতি চালু করা হয়েছে। বায়ু দূষণের কারণে গত 2 দিনে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। দূষণের কারণে অনেক সমস্যা হচ্ছে। বয়স্কদের শ্বাস নিতে কষ্ট হয়, গলা ব্যথা, সর্দি এবং কাশির উপসর্গ দেখা দেয়। খড় পোড়ানোর ধোঁয়া এর অন্যতম কারণ। অন্যতম পর্যটক নিদর্শন তাজমহলও যেন ধোঁয়াশায় অদৃশ্য হয়ে গিয়েছে। হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাজমহল দেখতে আসা পর্যটকদের। এদিকে দিল্লির আবহাওয়ারও নাজেহাল দশা। শীতের সময় এগিয়ে আসলেও গরম অনুভব করছেন বাসিন্দারা। দিল্লির ভয়াবহ তাপমাত্রাকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগামী 6 দিনও দিল্লির এমন বেহাল দশা থাকবে বলে জানা যায়। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে আবহাওয়া কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেল বছরের শেষ সুপারমুন। উপভোগ করলেন সৌদি, মিয়ানমার ও ভিয়েতনামের হাজারো মানুষ। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী 159টি আসন পেয়ে পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জোটটি। এনপিপির বিশাল এ জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। বিশেষজ্ঞদের ধারণা, অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য দায়ী দলগুলোকে প্রত্যাখ্যান করে এনপিপিকে বেছে নিয়েছেন ভোটাররা। ভাগ্যদেবী যেন নিজে এসে ধরা দিচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের কাছে। গেল সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয়ের স্বাদ পান অনুরা কুমার দিশানায়েক। এবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেল নতুন বামপন্থী প্রেসিডেন্টের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার শুরু হওয়া এই নির্বাচনে পার্লামেন্টের আসন সংখ্যা 225। এর মধ্যে 196 আসনে সরাসরি ভোট হয়, যার মধ্যে 159টিতে জয় পায় ন্যাশনাল পিপলস পাওয়ার। অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। বাকি 29টি জাতীয় ভিত্তিক আসন। স্থানীয় গণমাধ্যম বলছে, 225 আসনের পার্লামেন্টে এনপিপির আসন সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 150-এর ঘর। অন্যদিকে এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া জয় পেয়েছে 40টি আসনে।
বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য দায়ী দলগুলোকে প্রত্যাখ্যান করে এনপিপিকে বেছে নিয়েছেন ভোটাররা। ঐতিহাসিক এ জয়ে খুশি বাম সমর্থকরা। লঙ্কানদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা, ঠিক এমনটাই আশা করেছিলাম। আশা করি নতুন সরকার সামনের দিনগুলোতে সব বৈষম্য দূর করবে। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানান বামপন্থী রাজনীতিক অনুরা কুমার দিশানায়েক। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর পার্লামেন্ট ভেঙে দিয়ে 14 নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন মার্ক্সবাদী এই নেতা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মূল লক্ষ্যের মতো প্রতিরক্ষা চুক্তি সই করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। সবশেষ প্রতিরক্ষা চুক্তিকে আইনে পরিণত করেছে দেশ দুটি। কি আছে চুক্তিতে? হঠাৎ করে কেন প্রতিরক্ষা চুক্তিকে আইনে পরিণত করলেন কিম ও পুতিন? আর কেনই না পশ্চিমাদের জন্য এটি উদ্বেগের? বিস্তারিত প্রতিবেদনে। বছরের 19 জুন পিয়ংইয়ং সফরের সময় সামরিক চুক্তি সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি অনুযায়ী রাশিয়া বা উত্তর কোরিয়ার কোনো একটি দেশ যদি কোনো ধরনের হামলা বা হুমকির সম্মুখীন হয়, তবে যে কোনো উপায়ে একে অপরকে সামরিক সহযোগিতা করতে বাধ্য থাকবে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে চুক্তি সইয়ের পর পুতিন তখন প্রতিরক্ষা চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দেন। সেই সঙ্গে এর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা ধাপ হিসেবেও উল্লেখ করেন তিনি। চুক্তিতে ন্যায্য ও বহুমুখী নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুদেশের মধ্যে পারমাণবিক শক্তি, মহাকাশ অনুসন্ধান, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ প্রচেষ্টা জোরদার করার বিষয়ে আলোকপাত করা হয়েছে। সবশেষ এই চুক্তিকে আইনে রূপ দিয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ 6 নভেম্বর চুক্তিটি অনুমোদন দেয়, আর গত মাসে নিম্নকক্ষে এই চুক্তি অনুমোদন পায়। পুতিন এ বিষয়ে একটি ডিক্রি সই করেছেন। সেই ডিক্রি 10 নভেম্বর সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আর সবশেষ 12 নভেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায় রাশিয়া উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছেন কিম জং উন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সামরিক সহযোগিতার বিষয়ে সম্প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে উত্তর কোরিয়া। জেলেনস্কি বাহিনীকে সহায়তা অব্যাহত রাখলে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। পশ্চিমারা ইউরোপ মহাদেশকে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দিতে চায় উল্লেখ করে এ ধরনের পদক্ষেপকে আত্মঘাতী হিসেবে আখ্যা দিয়েছে কিম সরকার। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের প্রতি উত্তর কোরিয়ার এ ধরনের হুঁশিয়ারির মধ্যেই রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক চুক্তি বা পরস্পরের প্রতি দায়বদ্ধতার কথা জানালেন কিম জং উন ও ভ্লাদিমির পুতিন। চুক্তি অনুযায়ী এখন থেকে একে অপরের প্রতি তারা দায়বদ্ধ। দেখছেন আন্তর্জাতিক সময়। সুইডেন অভিবাসন নীতির কারণে বিপাকে পড়েছে বাংলাদেশের রেস্টুরেন্ট সহ ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। নতুন করে কর্মী নিয়োগে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। কর্মীদের উচ্চ মজুরি নির্ধারণ নিয়ে অসন্তুষ্ট মালিকরা, ফলে দেশটিতে বাংলাদেশি রেস্তোরাঁর চাহিদা বাড়লেও কর্মীর সংকটে তা সম্ভব হচ্ছে না। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউর আলম। অভিবাসী বান্ধব দেশ হিসেবে পরিচিত সুইডেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে সুইডেনে আসেন বিপুল সংখ্যক অভিবাসী। 2022 সালে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসে বর্তমান জোট সরকার। এরপর থেকেই পাল্টাতে থাকে সে চিত্র। অভিবাসন খাতে কঠোর নিয়ম নীতির কারণে হাজার হাজার অভিবাসীকে সুইডেন ছাড়তে হয়। সুইডেনে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর সংখ্যা 200-র বেশি, যার প্রায় সবগুলোতেই কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁর চাহিদা থাকলেও কর্মী সংকটে তা হচ্ছে না, কারণ সুইডেনের বর্তমান ওয়ার্ক পারমিটে সর্বনিম্ন বেতনে একজন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানের মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় 5 লাখ টাকারও বেশি। ব্যবসায়ীরা বলছেন এত অর্থ খরচ করে ওয়ার্ক পারমিটে কর্মী নেওয়া তাদের জন্য প্রায় অসম্ভব। ফলে অনেকেই কর্মী সংকটের কারণে প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছেন। কর্মচারী বেতনের কারণে একটা লোক বাংলাদেশ থেকে আনতে হলে এখন তাকে 5 লাখ টাকা আমাকে আমার কোম্পানি করতে হবে। এই কারণে আমরা রেস্টুরেন্ট কমিয়ে ফেলার চিন্তা ভাবনা করতেছি। আগে তো ইটালি থেকে বা বিভিন্ন দেশের থেকে লোক আসতো, তারা এখন আসে না, যার জন্য আমরা খুব সাফার। কিন্তু আমরা এটা মনে করি সরকার এটা একটু খেয়াল করা উচিত যে আমরা যারা ছোট ছোট ইন্ডাস্ট্রি আছি
তারা যেন আরো ডাবলিপ করতে পারে সুইডেনে 4 বছর ওয়ার্ক পারমিট নিয়ে বসবাসের পর স্থায়ী বসবাসের আর 5 বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদনের সুযোগ রয়েছে। ফলে অভিবাসীদের পছন্দের দেশের তালিকায় দেশটির অবস্থান শুরুর দিকে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ভারত সরকারের সবুজ সংকেত না পাওয়ায় আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার মেলার আয়োজকরা সংবাদ সম্মেলনে এই কথা জানান। এদিন বইমেলার থিম কান্ট্রি জার্মানির লোগো উন্মোচন করা হয়। 28 জানুয়ারি সল্ট লেকে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার 48তম আসর। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের ডাকা সাংবাদিক বৈঠকের কারণ ছিল 48তম আয়োজনের নির্ঘণ্ট ঘোষণা, সঙ্গে এবারের আয়োজনের ফোকাল থিম কান্ট্রির লোগো উন্মোচন। প্রতিবছর কলকাতা বইমেলায় বড় প্যাভিলিয়ন নিয়ে দেশের শীর্ষ প্রকাশনীর বই বিক্রি করে বাংলাদেশ। মেলায় সবচেয়ে বেশি ভিড়ও হয় এই স্টলগুলোতে, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ঢাকা দিল্লি শীতল কূটনৈতিক সম্পর্কের রেশ মেলায় পড়তে পারে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন আয়োজকরা। এখানকার বাংলা বই যেরকম বাংলাদেশে পাঠকরা উৎসুক হয়ে থাকে, সেখানকার লেখকের বই যেরকম প্রকাশিত হয় বাংলাদেশে, তারা যে বইগুলো প্রকাশ করেছেন তারা বেশ কয়েক বছর এখানে আস্তে আস্তে তাদেরও একটা পাঠক তৈরি হয়েছে, তারা সেই জিনিস এখন তৈরি করে। গেলবারের আয়োজনে প্রায় 27 লাখ মানুষ মেলা প্রাঙ্গণে এসেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় 23 কোটি টাকার। আর এই বিপুল সংখ্যক বই এবং জনসমাগমে বাংলাদেশি বই এবং স্টলগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। তবে এবার মেলায় বাংলাদেশি স্টল না থাকলে এর নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। আমাদের কাছে যদি কোনো ডাইরেক্টিভ না আসে আমরা তো এগোতে পারবো না, এগোতে না পারলে বাংলাদেশ আসতে পারবে না। যদি না আসতে পারে তখন সেই পরিস্থিতিতে বাংলাদেশের সাহিত্য তো একটা ভ্যাকুয়াম তো সবসময় থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 48 বার ঘণ্টা বাজিয়ে এবারও মেলার উদ্বোধন করবেন। 28 জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। বইপ্রেমীরা বিনামূল্যে মেলায় ঢুকে কিনতে পারবেন তাদের পছন্দের সব বই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মালদ্বীপে শুরু হয়েছে ধালান দ্য ব্রিজ টু ইয়োর ফিউচার 24। দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে 15টি সংস্থার সহায়তায় দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে 2 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। মালদ্বীপের ঐতিহ্যবাহী ছুতার কাজ, কিসারু ভাদান, ডিফেন্স প্রশিক্ষণ, ফ্যাশন ডিজাইনিং, হসপিটালিটি এবং ট্যুরিজম স্টাডিজের শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন। এর বাইরেও বিভিন্ন ধরনের পানীয় এবং খাবারের স্টল বসানো হয়। আন্তর্জাতিক সময়। প্রায় 2 দশক পর প্রশান্ত মহাসাগরে খুঁজে পাওয়া রহস্যময় এক প্রাণীর পরিচয় খুঁজে বের করেছেন ক্যালিফোর্নিয়া ভিত্তিক একদল গবেষক। অন্ধকারে জ্বলজ্বল করা এই প্রাণীটি একটি সামুদ্রিক স্লাগ বলে ঘোষণা দিয়েছেন তারা। 2000 সালে প্রথমবারের মতো গভীর সাগরে পাওয়া এই প্রাণীটিকে রহস্যময় মলাস্কা বলে অভিহিত করেছিলেন বিজ্ঞানীরা। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গভীর সাগর এবং মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ ও জ্ঞানের পরিধি বাড়ছে। আবিষ্কৃত হচ্ছে নতুন শ্রেণীর প্রাণীও। এবার এমনই এক সামুদ্রিক প্রাণীর পরিচয় জানা গেল। প্রায় 2 দশক পরে প্রশান্ত মহাসাগরে পাওয়া এক রহস্যময় প্রাণীকে সামুদ্রিক স্লাগ বলে ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। 2000 সালে প্রশান্ত মহাসাগরের প্রায় 8500 ফুট গভীরে একটি জলজলে জেলি সদৃশ প্রাণী দেখা পায় বিজ্ঞানীরা। প্রাথমিক গবেষণায় একে মলাস্কা পর্বের প্রাণী বলে ধরে নেন তারা। একে অভিহিত করেন রহস্যময় মলাস্ক হিসেবে। দ্য মন্টারি বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট জানায়, এক প্রান্তে বিশাল হুডযুক্ত কাঠামো, অন্য প্রান্তে অসংখ্য আঙুলের মতো গঠন এবং রঙিন অভ্যন্তরীণ অঙ্গ দেখে প্রাথমিকভাবে প্রাণীটিকে কোনো দলে ফেলতে পারছিলেন না তারা। তবে অন্তত 150 বার সমুদ্রের প্রাণীটিকে পর্যবেক্ষণ, গবেষণাগারে এর উপর অসংখ্য পরীক্ষা নিরীক্ষা চালানোর পর একে সামুদ্রিক স্লাগ বলে ঘোষণা দেন তারা। প্রাণীটি সমুদ্রের গভীরে মিডনাইট জোনে বাস করে। হিমশীতল পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার এবং ভয়াবহ চাপের জন্য পরিচিত সমুদ্রের এই অংশ। এই প্রাণী সম্পর্কে গবেষণালব্ধ তথ্য ডিপ সি রিসার্চ জার্নালের প্রথম ভাগে প্রকাশ করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
মিয়ানমারে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাজাউনদেইং উৎসব। বর্ষা মৌসুমের শেষে আয়োজিত এই উৎসবে থাকে নাচ গান, বেলুন ওড়ানো সহ নানা আয়োজন। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেও এবারও জনপ্রিয় এই উৎসবে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারীর কারণে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল এই আয়োজন। বিশাল আকৃতির বেলুনে আলোকসজ্জা ও মনোমুগ্ধকর আয়োজন দেখে কে বলবে দেশটিতে গৃহযুদ্ধ চলছে? মিয়ানমারের ঐতিহ্যবাহী তাজাউনদেইং উৎসব ঘিরেই মূলত এই আয়োজন। দেশটিতে চলমান রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্যেই ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে গানে মেতে ওঠেন দেশটির বাসিন্দারা। উৎসব আয়োজনে ভিড় করেন হাজার হাজার মানুষ। হাসি আনন্দে উপভোগের পাশাপাশি মুঠোফোনেও স্মৃতি ধারণ করে রাখেন কেউ কেউ। মূলত প্রতি বছর বর্ষা মৌসুমের শেষে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী এ উৎসব হয়ে থাকে, যেখানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বেলুন ওড়ানোর প্রতিযোগিতার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত গত শতকের শেষ দিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল থেকে জনপ্রিয় এই তাজাউনদেইং উৎসব উদযাপন করে আসছে মিয়ানমারের বাসিন্দারা। যদিও রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারীর কারণে মাঝখানে কয়েক বছর আয়োজন বন্ধ ছিল, তবে গত বছর থেকে উৎসবটি আবারও আয়োজন করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। বছরের শেষ সুপারমুন দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে। ভিয়েতনাম, মিয়ানমার ছাড়াও মধ্যপ্রাচ্যের বাসিন্দারা উপভোগ করেছেন এই বছরের শেষ সুপারমুনের আলো। পরবর্তী সুপারমুনের জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের নভেম্বর পর্যন্ত। এবছরের শেষ সুপারমুনের আলোয় আলোকিত হলো সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ। রিয়াদ ছাড়াও উজ্জ্বল আলোর পূর্ণচন্দ্রের দৃশ্যটি দেখা গেছে কাতারের লুইসাইল ও দুবাই সহ অন্যান্য শহর থেকে। নাসার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ গর্ডন জনসন জানান, শুক্রবার দেখা যাওয়া বিভার মুন নামেও পরিচিত নভেম্বরের বিরল এই পূর্ণ চাঁদের দেখা মিলবে টানা 3 দিন। এবছরের শেষ বিভার মুনের আলোয় আলোকিত হয়েছে ভিয়েতনামও। শুক্রবার রাতে দেখা দেয়া চাঁদের আলোয় ভরে উঠেছে রাজধানী হ্যানয়ের আকাশ। সুপারমুনের আলো হ্যানয়কে আরো সুন্দর করে তুলেছে, বিশেষ করে হ্রদের এই অংশটি। রাস্তার বাতি খুব উজ্জ্বল হওয়া সত্ত্বেও তা চাঁদের আলোকে হার মানাতে পারেনি। আজকের দিনে চাঁদ পৃথিবীর কাছে থাকায় সারা বিশ্বেই চাঁদ অনেক বড় দেখায়। আগের মাসের পূর্ণিমার চেয়ে এই চাঁদ অনেক বেশি সুন্দর। আমার পরিবার আজ এজন্যই বাইরে বের হয়েছে। বছরের শেষ সুপারমুন দেখা দিয়েছে মিয়ানমারের আকাশেও। দেশটির রাজধানী থেকে শুক্রবারের পূর্ণচন্দ্রের দৃশ্য উপভোগ করেন শহরের বাসিন্দারা। পূর্ণিমা ও সুপারমুনের মধ্যে বিশেষ একটি পার্থক্য রয়েছে। একটি পূর্ণচন্দ্র তখনই সুপারমুন হয় যখন এটি তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে পৌঁছায়। আকারে এটি পূর্ণিমার চেয়ে 7% পর্যন্ত বড় দেখায়। পরবর্তী সুপারমুনের জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের নভেম্বর পর্যন্ত। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রাম্পের মন্ত্রিসভায় বিতর্কিত ব্যক্তিদের ঠাঁই দেয়া নিয়ে নানা মহলে উদ্বেগ। নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা পেলেও স্বেচ্ছাচারিতার সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।